গুড মর্নিং বলে আজকে ব্লগটা শুরু করছি। নিয়ে এসেছি সবার ফার্স্টে আমার ব্রেকফাস্টটা। তো একটা নিরামিষ তরকারির সাথে দুটো রুটি, আর তার সাথে একটু দুধ চা, দেখে মনে হলো দুধ চা খাই, তো একটু টোস্টও তার সাথে চলে যেতে পারে। 2000 years later. কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বলে রাখি, সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। ব্রেকফাস্টে কি ছিল আমি দেখতেই পাচ্ছ, আমি স্নান করে নিয়েছি। এবারে গানটা শুনে আশা করি তোমরা গেস করেই ফেলেছো যে আমরা কোনো একটা স্পেশাল জায়গায় যাব আর স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেটাই কিন্তু শেয়ার করার জন্য একটু ওয়েট করো, বিকেলে যাচ্ছি, দেখতে থাকো। ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো কোথায় আমরা যাচ্ছি। তো ট্র্যাডিশনের কথা যখন উঠলো, তো কলকাতার ফেমাস ট্র্যাডিশনাল খাবারের কথা তো ভোলা যাবে না। তো এই খাবারটা আশা করি সবাই চেনো। আমি রেডি হয়ে গিয়েছি, এই হচ্ছে আমার লুকটা। তো ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছি আর একটু অক্সিডাইজের জুয়েলারি পরেছি। তো ইয়াররিংটা মায়ের কাছ থেকে নেব, ওটা বাকি আছে। তারপর তোমাদের সাথে যেখানে যাচ্ছি সেখানের কি কি করছি, লোকেশনটা সবটাই শেয়ার করব। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আমাদের সব গাড়ি মানে উবেরগুলো ক্যান্সেল করছিল, ফাইনালি একটা পাওয়া গেছে। এখন দেখাচ্ছে 1 মিনিটে আসছে। তো দেখা যাক, আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি লোকেশন। তো জানি না আজকে কি ট্র্যাজেডি হচ্ছিল, আজকে যতগুলো উবের আমি বুক করছিলাম সবাই আমাদেরকে ক্যান্সেল করছিল। তো ফাইনালি এই দাদার হয়তো আমাদের উপর একটু দয়া হলো, তাই জন্য উনি চলে এলেন। তো এবার আমাদের যাত্রাটা এখান থেকেই শুরু হলো। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যেমনটা দেখলে আমার লাঞ্চে ছিল মসুর ডাল সিদ্ধ, আলু চোখা, যেটা আমরা বাঙালিরা বলে থাকি আলু সিদ্ধ, তার সাথে ডিম সিদ্ধ আর ঘি। তো এটা হচ্ছে এমন একটা খাবার যেটা বাঙালিদের ইমোশন। প্রত্যেক বাঙালি ঘরেই সবাই ভালোবাসে এই খাবারটা, তো যথারীতি আমাদেরও খুব ভাল লাগে। আজ আমার ইচ্ছে হলো আমার দৃষ্টি দিয়ে কলকাতা শহরকে তোমাদের সামনে তুলে ধরার। তবে কলকাতা শহর মানে কি কলকাতা শহরের পুরো অংশ আমি তুলে ধরবো তা তো সম্ভব নয় বন্ধুরা। তোমরা জানো কলকাতা কত বড়। তো আমরা আজকে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে, তো সেই জায়গার দৃশ্যটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো একটু ম্যানেজ করে নিও, কারণ তোমরা হয়তো জানো আমি যখনই ভয়েস ওভার দিতে বসবো তখনই সমস্ত রকম আওয়াজ আমার ভয়েস ওভারে উঠে যায়। তো তোমরা কিছু মনে করো না। ওই দেখো দূরে দেখা যায় ভিক্টোরিয়া। রিসেন্ট আমার একটু মনে হচ্ছে কলকাতার যে যে ফেমাস স্পটগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো ভিক্টোরিয়াতেও যাওয়ার প্ল্যান আছে, কারণ আমিও ভিক্টোরিয়ার ভেতরে কখনো ঢুকিনি। ভিক্টোরিয়াকে বাইরে থেকে দর্শন করেই চলে এসেছি। এবারে আশা করি কখনো একদিন নিয়ে যাব, তোমাদেরকেও নিয়ে দেখাবো ভিক্টোরিয়ার ভেতরটা কতটা সুন্দর। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকে গন্তব্য প্রিন্সেপ ঘাটের কাছে। আজকে গন্তব্য শুধু যে প্রিন্সেপ ঘাট তা নয়, ব্লগটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে শেষে আসতে চলেছে আসল আকর্ষণ আজকে ব্লগ। তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আর বলে রাখি, আমার কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়ছে না, তো তোমরা যদি একটু পারো হেল্প করো, তোমাদের বন্ধুদের কাছে আমার ব্লগকে শেয়ার করে দাও। আর বলে রাখি, যদি ভালো লাগে একটা কমেন্ট করে লাইক করে দিও। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে প্রিন্সেপ ঘাটের ভেতরে ঢুকে পড়েছি আমি ভুলেই গিয়েছি। তো প্রিন্সেপ ঘাটেরও একটা ইতিহাস আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ফাইনালি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় চলে এসেছি। আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাটে। তো আসার খুব ইচ্ছে ছিল। তো কলকাতা শহর আমি খুব অল্পই দেখেছি। তো বসেছিলাম বাড়িতে, মাকে বললাম যে মা চলো আমরা ঘুরে আসি একটু। আমরা 3 মেয়েতে মিলে, আমার শাশুড়ি মা, আমি আর তনুশ্রী বেরিয়ে গেছি আজকের একটু ঘুরবো বলে। তো তোমাদেরও সাথে শেয়ার করছি সেটাই।
এবার শুরু করা যাক প্রিন্সেপ ঘাটের ইতিহাস। ইতিহাসটা যেটুকুনি আমি জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই প্রিন্সেপ ঘাট কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে 1841 খ্রিস্টাব্দে। এই প্রিন্সেপ ঘাট হলো হুগলি নদীর তীরে অবস্থিত। বলে রাখি এই প্রিন্সেপ ঘাটের কিন্তু দুটো ঘাট রয়েছে, ঘাট নাম্বার 1, ঘাট নাম্বার 2। আর এই যে এই স্থাপত্যকলাটা দেখছো, এটি কিন্তু একটি স্মৃতিসৌধ যেটা কিনা জেমস প্রিন্সেপের নামে তৈরি হয়েছে 1843 সালে। এবার প্রশ্ন হলো যে জেমস প্রিন্সেপ কে ছিলেন? জেমস প্রিন্সেপ ছিলেন একজন অ্যাংলো পুরাতত্ত্ববিদ আর ছিলেন মহান পণ্ডিত। তো আমরা জেমস প্রিন্সেপের এই স্মৃতিসৌধটা দেখার পরে আমরা ঘাটের দিকে গেলাম, যে ঘাটের নাম জেমস প্রিন্সেপের নাম অনুযায়ী প্রিন্সেপ ঘাট হয়েছে, যেটা তোমরা আশা করি বুঝে গেছো। এখানে যে রেলওয়ে স্টেশনটা আছে সেটাও প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন নামকরণ হয়েছে। ও তোমাদের একটা কথা তো বলতে ভুলেই গেলাম, জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধটা যেটা তোমরা এক্ষুনি দেখলে সেটা কিন্তু এই দ্বিতীয় হুগলি সেতুর নিচেই একদম তৈরি হয়েছে। আচ্ছা তোমরা ভাবো তো, তোমরা ট্রেনে বসে আছো, কোথাও যাচ্ছ, সেই ট্রেনটা গঙ্গার পাড় দিয়ে যাচ্ছে, তার সাথে গঙ্গার স্নিগ্ধ শীতল হাওয়া তোমার গায়ে লাগছে, কতটা রোমান্টিক এই দৃশ্যটা। তো আমরা ফাইনালি এই ঘাটের কাছে চলে এসেছি। প্রিন্সেপ ঘাটে যেমনটা আমি তোমাদের আগেই জানিয়েছি দুটো ঘাট আছে, এটা প্রথম ঘাট। দেখো কতটা মানুষের ভিড় এখানে। পড়ন্ত রোদের মধ্যে এই দ্বিতীয় হুগলি সেতু, তার নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে ভাবো তো। জানি না ভিডিও এতটা ভালো তোমরা বুঝতে পারছো কিনা, কি দৃশ্যটা সুন্দর লাগছে কিনা, তবে যতটা সম্ভব আমার ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি আমি। আশা করি তোমরা যদি কোনোদিন প্রিন্সেপ ঘাটে যাও এই দৃশ্যটা অবশ্যই এনজয় করবে। তার সাথে এই গাছের সারি, অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্রিপটা আমাদের করে, সত্যি খুব ভালো লেগেছে। আর বলে রাখি বন্ধুরা, এই ঠান্ডা গাছের ছায়া কি ভালো যে লাগছিল। দিনটা অসম্ভব গরম ছিল, কিন্তু আমাদের মনেই হচ্ছিল না এতটা গরম আছে। একটা শান্ত স্নিগ্ধ এক্সপিরিয়েন্স আমরা করেছিলাম এইখানে এসে। এই গাছগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? কতই না বছরের পুরনো, সত্যি অনেক বছরের পুরনো। আর তার ডালপালাগুলো এত সুন্দরভাবে বিস্তার করেছে যে আমি ফটোগ্রাফি না করে আর পারলাম না, তাই তোমাদের সাথে ছোট্ট করে এখানকার গাছেদের ভিউগুলো শেয়ার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই একটা ঘাট, এই ঘাটটা কিন্তু মেনলি বোটিংয়ের জন্য বেশ বিখ্যাত। হ্যাঁ, যেমনটা শুনলে এই বোটের এক্সপিরিয়েন্স যদি তোমরা করতে চাও তাহলে এই বোট 400 টাকা করে তোমাদের রিজার্ভ করে বোটিং করতে হবে। 4 জনের মেনলি 400 টাকা, তোমরা 2 জনও থাকলে 400 টাকাই নেবে, আবার 4 জন থাকলেও 400 টাকাই নেবে। তো অতএব তোমরা এখানে দরদস্তরও করতে পারো। আমরা এবারে বাবুঘাটের দিকে যাচ্ছি। তো এখানে নানান রকম স্ট্রিট ফুড আছে, তার থেকে কিছু আমরা ট্রাই করব। আমাদের পাওভাজি ট্রাই করার খুব ইচ্ছে আছে, তো দেখি কীরকম কি প্রাইস সেটা শেয়ার করবো তোমাদের। আমরা বাড়ি থেকেই ডিসাইড করে বেরিয়েছিলাম যে আমরা পাওভাজি চা খাবো, তো সেটাই হলো। এখানে প্রচুর পাওভাজির দোকান আছে, অনেক পাওভাজির সাথে ফুচকা আছে, পাপড়ি চাট আছে। তোমরা তোমাদের পছন্দসই খাবারটা এখান থেকে বেছে নিতে পারো। তবে আমরা ডিসাইড করেছিলাম পাওভাজিই খাবো। তো পাওভাজি হচ্ছে পার প্লেট 90 টাকা। পাওভাজি খাবো, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, মারা আগে খেয়েছে, তনুশ্রীও খাইনি, রনও খেয়েছিল। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম, আমি আর তনুশ্রী ফার্স্ট টাইম ট্রাই করছি। তো পার প্লেট 90 টাকা এখানে প্রাইস। হ্যাঁ, বাবার আমার হাজব্যান্ডকে ছেড়ে এসেছি।
তো বেশ এনজয় করছি। মহিলা সমিতি জিন্দাবাদ, তাই তো? মহিলা সমিতি জিন্দাবাদ। তো ফাইনালি আমাদের পাওভাজি চলে এসেছে। যেহেতু আমরা ফুড ব্লগার নই, সেহেতু পাওভাজিতে কি পড়েছে, কতটা পরিমাণ পড়েছে, কিভাবে হয়েছে আমি কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, পাওভাজিটা বেশ ভালো ছিল, আর তারপরে এই চাটা খেতে অসম্ভব ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা টানা হাঁটা শুরু করলাম বাবুঘাটের দিকে। তো তোমরা প্রিন্সেপ ঘাট থেকে টানা হাঁটা শুরু করলে বাবুঘাটে পৌঁছে যাবে। আর ওই দেখা যাচ্ছে আমাদের বহু ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা আমাদের হাওড়া ব্রিজ। এবার বলে রাখি, বাবুঘাট নামকরণটা হয়েছে বাবু রাজচন্দ্র দাসের নাম অনুসারে। আর বাবু রাজচন্দ্র দাস হচ্ছেন রানী রাসমণির স্বামী। আর রানী রাসমণিকে তো আশা করি সবাই চেনো, তার সম্বন্ধে আমাকে আলাদা করে কিছু তোমাদের বলতে হবে না। হাঁটতে হাঁটতে এই মন্দিরটা আমাদের চোখে পড়ে গেল। আর এই মন্দিরটা হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, যেখানে সাই বাবাও আছেন, ভোলা মহেশ্বরও আছেন, তার সাথে মাতা রানী আছে, আর রাম সীতা লক্ষ্মণ সবাই আছেন। তো এই মন্দিরটা আমার ধারণা বেশি দিন হয়নি তৈরি হয়েছে। ফাইনালি আমরা বাবুঘাটে চলে এসেছি। এখানে এই যে মন্দিরটা দেখছো, এটা গঙ্গা মায়ের মন্দির। তো এখানেই মেনলি গঙ্গা আরতিটা হয়। তো আমরা তাড়াতাড়ি এসে সিটটা দখল করে নিয়েছি। এখানে যেহেতু কোনো টিকিট লাগে না, সেহেতু প্রচুর ভিড় হয়ে যায়। 7টা থেকে আরতিটা শুরু হয়। তোমরা কিন্তু 5:30 থেকে 5:45টার মধ্যে এসে যত তাড়াতাড়ি সম্ভব সিটটা দখল করে নিও। যত সামনে থাকবে তত সুন্দরভাবে গঙ্গা আরতি এনজয় করতে পারবে। আর এই দেখো মা গঙ্গার এই মূর্তিটা কত সুন্দর লাগছে। এখানে মা গঙ্গার এই মন্দিরটা করা হয়েছে। যত সন্ধে হয়ে আসছে তত সুন্দর লাগছিল এখানের ভিউ। আমরা বসে বসে এখানকার ভিউ এনজয় করছিলাম। এবার ফাইনালি গঙ্গা আরতির সময় হয়ে এসছে। তো সবাই যারা আরতি করবে তারা চলে আসছে একের পর এক। अपना नाम बोल लीजिएगा। अमुक अमुक गोत्र उत्पन्न हम अमुक अमुक नाम नित्य संध्या काले गंगा नब्बे गंगा देवी पूर्णम अहम करे से ओम विचार
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दीपदेव नमस्तुभ्यं आरोग्यं सुखदायकं तेन सदा गाङ्गवारि मनोहारि मुरारी चरणाचिकम् এবার তোমরা গঙ্গা আরতি এনজয় করো আর দেখতে থাকো আমার ভ্লগ। এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মিউজিক চলছিল, কিন্তু আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কপিরাইট ক্লেমের জন্য। আজকের দিনটা আমরা সত্যি খুব ভালো এনজয় করলাম, আর শেষের জিনিসটা তো সবচেয়ে বেশি এনজয় করেছি। তো কেমন লাগলো আমাদের কলকাতা ট্রিপের ফার্স্ট এপিসোড? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু।
সো বন্ধুরা, আমরা এখন ওয়েট করছি বাবার। আমাদের গঙ্গা আরতি দেখে সত্যি মনটা ভরে গেছে, মানে এত সুন্দর দৃশ্য, ওরা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, খুব ভালো লাগলো। আমাদের সবারই খুব ভালো লেগেছে, তাই তো? সবার ভালো লেগেছে তো? ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, তোমরা অবশ্যই আসো। বল। আচ্ছা, এবারে বাবার জন্য ওয়েট করছি, বাবা আসছে। বাবা আসার পরে আমরা দেখি কি, বাবা বলেছিল চা খেতে যাবে, দেখি দেরি অনেক হয়ে গেছে, যদি খাই সেটাও শেয়ার করবো, আর যদি না খাই বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো, দেখতে থাকবো। ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি। তোমাদের যেমনটা বলেছিলাম বাবা আসছে আমাদের নিতে, তো বাবা নিতে এসেছিল। তো তারপরে আমরা গিয়েছিলাম জিশানে। বাবা বললো আমাদের জিশানের রোলের ট্রিট দেবে, তো জিশানের রোল নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এবার ওটাই খেয়ে নেব, কারণ ওটাই আমাদের ডিনার হতে চলেছে। রোল দিয়ে ডিনারটা কমপ্লিট করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাইকে টাটা।